হাজির হয়ে গেছি পদকের সাপ্তাহিক আয়োজন জীবনতরীতে। সাথে আছি আমি রবি। শুরুতেই দর্শক এবং শ্রোতা আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটি প্রচার করতে পারিনি, আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতার কারণে। তো আশা করি আমরা এখন থেকে নিয়মিত আমাদের অনুষ্ঠানটি প্রচার করতে পারবো। এই দর্শক শ্রোতা যারা আমাদের এই অনুষ্ঠানের জন্য আমাদের সঙ্গে এতদিন ধরে সম্পৃক্ত আছেন, ছিলেন, তো সবাইকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা আছেন বলে আমরা অনুষ্ঠানটি এখনো প্রচার করার সাহস দেখাতে পারি। আর দীর্ঘ সময়ের বিরতির জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার প্রোগ্রামে এই দীর্ঘ সময়ে একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করেছি, কিছু কমেন্ট যেটা আমরা পাই সবসময়, বলা হয় যে আসলে গল্পগুলো একটু অন্যরকম ভাবে শোনা যায়, সাজানো গোছানো নয়। তো আসলে দর্শক, আমাদের এটা লাইভ প্রোগ্রাম, এবং আমরা যখন প্রোগ্রামটা শুরু করি তখন অতিথির সঙ্গেই আমার তখনই পরিচয় হয়। তো আমরা কখনোই এটা লিখিত ভাবে কারো গল্প শুরুতেই গ্রহণ করি না, বা তার গল্পটা আমরা আগে শুনিও না, কোনো রিহার্সেলও থাকে না। তো যার কারণে আমরা সরাসরি মঞ্চে বসে আপনাদের সঙ্গে বসেই তার গল্পটা শোনার চেষ্টা করি, এবং সেখান থেকেই আমাদের যে প্রশ্নগুলো উপস্থিত ভাবে আসে সেগুলো আমরা চেষ্টা করি তাকে প্রশ্ন করার, যার কারণে গল্পটা একটু অগোছালো মনে হলেও আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন আশা করি, এবং সাথে থাকবেন। এবং এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন হোদকের ফেসবুক পেজ থেকে, হোমোফোবিয়া দমন কমিশন হোদক। অনুষ্ঠানটি পরবর্তীতে প্রচার করা হবে নবদিগন্ত ইউটিউব চ্যানেল থেকে। যারা আমাদের অনুষ্ঠানটি শুনছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ সময়ের বিরতির জন্য আবারও ক্ষমা চাইছি। চ্যানেল থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, অথবা আপনার জীবনের গল্প বলতে চান, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোমোফোবিয়া দমন কমিশন হোদকের ফেসবুক পেজে। আপনার ফেসবুকের সার্চ বারে গিয়ে লিখতে পারেন হোমোফোবিয়া দমন কমিশন হোদক, লিখে সার্চ দিলে আমাদের পেজটি পেয়ে যাবেন। অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যোগাযোগের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। হোদক সবসময় আপনাদের পাশে। হোদক এমন একটি অনুষ্ঠান যেখানে অবহেলিত মানুষ, যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা সমকামী রয়েছে, রূপান্তরকামী রয়েছে, যারা সমাজে অবহেলিত, সমাজ থেকে বিতাড়িত, তাদের জীবনটাকে মানুষের মাঝে উপস্থাপন করার চেষ্টা করে, যাতে করে মানুষ তাদের জীবন সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, খুব সহজভাবে গ্রহণ করার চেষ্টা করে, সেই উদ্দেশ্যে। তো আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে রাফি। আমরা রাফির জীবনের গল্প শুনবো। স্বাগত জানাচ্ছি রাফি, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আর এই মুহূর্তে বেশ উচ্ছ্বসিত আপনার সাথে কথা বলতে পেরে এবং এখানে আসতে পেরে। জি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? জি, আমিও ভালো আছি, এবং আশা করি আমার দর্শকরাও ভালো আছে, এবং আমরা সবাই উচ্ছ্বাসিত। আমরা আপনার জীবনের গল্পটা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আছি, এবং দীর্ঘ সময় পরে আমরা লাইভে আসছি। দর্শকরাও অধীর আগ্রহ নিয়ে বসে আছে। আমাদের প্রোগ্রামটা তাদের খুব ভালোবাসার প্রোগ্রাম। তো আমরা আপনার জীবনের গল্প আছে। তো শুরুতে আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি এই অনুষ্ঠানে এসেছেন আপনার ইচ্ছাতে, এবং এখানে যদি কোনো তথ্য বা আপনার ব্যক্তিগত কোনো বিষয় শেয়ার করেন, তো অনুষ্ঠানের পরবর্তী সময়ে যদি আপনার জীবনে কোনো সমস্যা তৈরি হয়, সেই দায়টা হোদক দিবেন না, সেটা স্বীকারোক্তি ভাবেই আমরা আপনাকে আজকে স্টুডিওতে জানিয়েছি। আপনি কি প্রস্তুত আপনার জীবনের গল্পটা বলার জন্য? জি নিশ্চয়ই। জি রাফি, আমরা আপনার জীবনের গল্পটা শুনতে চাইবো। আর দর্শক, আজকের অতিথি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করবো এবং অতিথিকে প্রশ্নগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অথবা আপনার কোনো পরামর্শ থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনার পরামর্শটি গ্রহণ করার চেষ্টা করব। আর রাফি, আমরা শুরুতে একটু আপনার পরিচয়টা জানতে চাচ্ছি, যদি ছোট্ট করে যতটুকু আপনি পারেন আপনার পরিচয়টা দেন। আহ দর্শক, রাফি বিচ্ছিন্ন হয়ে গেছে। আশা করি খুব দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হবেন। নেটওয়ার্কের কারণে, যেহেতু দীর্ঘদিন ধরে আমরা অনুষ্ঠানটি প্রচার করতে পারিনি এবং প্রথমবার আজকে শুরু হচ্ছে, তো একটু সমস্যা হতে পারে। দর্শক, অবশ্যই আপনারা
ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজকে রাফির জীবনের গল্প শেয়ার করব। আমাদের আজকের অতিথি রাফি, তার জীবনের গল্প শুনবো এবং তার জীবন থেকে জানার চেষ্টা করব। আর এই অনুষ্ঠানটি পরবর্তীতে প্রচার করা হবে নবদিগন্ত ইউটিউব চ্যানেলে। আপনারা ইউটিউব থেকে যারা আমাদের অনুষ্ঠানটি শুনছেন, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই অনুষ্ঠানটি বেশি বেশি করে প্রচার করবেন, যাতে করে আরো বেশি মানুষের কাছে গল্পটি পৌঁছে যায়, আরো বেশি মানুষ যেন এই সমকামীদের সম্পর্কে জানতে পারে, রূপান্তরকামীদের সম্পর্কে জানতে পারে, যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সম্পর্কে জানতে পারে। যে দর্শক, আমাদের অতিথি আজ ফেরত এসেছে, তো আমরা রাফির কাছে চলে যাচ্ছি। রাফি কেমন? রাফি, আপনার ছোট্ট করে যদি একটু পরিচয়টা দেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে আবারও। আর আমি অবশ্যই আহ, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমি এখানে আসলে নিয়মিত না হওয়ার কারণে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে। তো আমি দুঃখিত আন্তরিকভাবে সবার কাছে। আর আমি রুদ্র তাহসিন রাফি, এখানকার একজন মানে যোদ্ধাও বলা যেতে পারে বা একজন আহ ভুক্তভোগীও বলা যেতে পারে। তো যা হোক, আমি নর্থ বেঙ্গলে থাকি, উত্তরবঙ্গে, নওগাঁ জেলাতে। পড়াশোনা আপাতত শেষ এবং স্বাভাবিকভাবে আপাতত এখন চাকরির প্রচেষ্টা চলছে, এই আর কি। জি। আর রাফি, আমরা একটু জানতে চাইবো এই মুহূর্তে আপনার ঠিক বয়সটা কত, আপনি যদি বলতে পারেন। জি নিশ্চয়ই, এই মুহূর্তে এখন আমার বয়স 25। জি। অসংখ্য ধন্যবাদ আপনার পরিচয়ের জন্য। তো রাফি, আমরা আপনার জীবনের গল্প শুনতে চাই এবং আমার দর্শকও আপনার জীবনের গল্প শুনতে আগ্রহ নিয়ে বসে আছে। তো আমরা সময় নষ্ট করব না। আমরা এমনিতেই আজকে অনেকটা দেরি করে ফেলছি, আমাদের 10টায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল। সেটা টেকনিক্যাল কারণে হয়তো আমরা একটু দেরি করে ফেলছি। তো আমরা আপনার ছোটবেলা থেকে শুনতে যাচ্ছি, আর যদি আপনি আপনার ছোটবেলা থেকে আপনার গল্পটা শুরু করেন। জি নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে আবারও। আহ আসলে আমার বেড়ে ওঠাটা খুব স্বাভাবিক ছিল না। ছোটবেলায় আসলে মানে আমার জন্মগতভাবেই বায়োলজিক্যাল ক্রাইসিস থাকার কারণে এক প্রকার বুলিং এর শিকার হতো। মানে এক প্রকার আহ স- মানুষরা ধরেই নিত যে হয়তোবা আমি পরিণত বয়সে একটু অন্যরকম হওয়ার সম্ভাবনা রয়েছে বা এরকম কিছু, যদিও ছোটবেলায় সেরকম কিছু লক্ষ্য করা যেত না বা এখনো যায় না। কিন্তু স্বাভাবিকভাবে তারা ধারণা করতো যে জন্মগত কিছু সমস্যার কারণে, শারীরিক কিছু ত্রুটির কারণে হয়তো তারা এটা নিয়ে খুব বেশি বিচলিত হতো বা এটা নিয়ে তারা এক প্রকার আহ আলোচনা সমালোচনা করতো আড়ালে অগোচরে। তো এভাবেই আর কি আমার বেড়ে ওঠা আর কি। তো জি যখন রাফি, আমি আমি ক্লাস একটু জানতে চাই, আপনার একটু থামিয়ে দিয়ে জানতে চাই, এই যে যে শারীরিক ত্রুটির কথা বলছেন, মানে কিরকম ত্রুটি যেটা কারণে আপনাকে অস্বাভাবিক মনে হতো সবার কাছে? যদি আপনার শারীরিক সমস্যা না ত্রুটি থাকে। বলতে কি আমার আহ জি নিশ্চয় না। আম, আমার একদম বলতে দ্বিধা নেই। জন্মগতভাবে আমি পুরুষত্বহীন, কিন্তু স্বাভাবিকভাবেই আমি পুরুষ। মানে ব্যাপারটা এরকম যে অর্গান ক্রাইসিস। তো এই প্রবলেমের জন্য আমাকে অনেক রকম বুলিং এবং অনেক রকম কটু কথা কটাক্ষ শিকার হতে হয়েছে, যেটা একদম অযৌক্তিক বা আহ, মানে অযথা এক প্রকার মানে মানে তারা আসলে ওই অর্গান দিয়ে সোসাইটিতে হয়তোবা মানুষকে পুরুষ হিসেবে নির্ণয় করে বা সবসময় নির্ধারণ করে বসে। তো এই জায়গাতেও আমার কমতি বা ক্রাইসিস, আশা করি আপনি বুঝতে পারছেন। যাই হোক, আচ্ছা আচ্ছা, বুঝতে তো পারছি। এই মানে এটা হচ্ছে শারীরিক যে ত্রুটির আমরা কারণে বেশি interested। জি জি জি, ঠিক আছে, তারপরে আপনি আপনার গল্পটা কন্টিনিউ করেন। তো তারপর যা হোক, এই প্রতিকূলতা নিয়ে আমার আর কি তখন লড়াই শুরু হয়ে যায়। এবং আমার যখন আমি ক্লাস 8 বা 9-এ পড়ি, তখন থেকে আমি খেয়াল করতে থাকি যে
পরিবর্তন যে বিষয়টা, যে আমি যখন বড় হচ্ছিলাম তো তখন আমার মনে হচ্ছিল যে আমার ভিতরে যে ফিলটা তৈরি হচ্ছিল এরকম, যে আমার মনে হতো যে আমার সমকক্ষীয় বা আমার সমগোত্রীয় কেউ আমাকে কোম্পানি দিলে বা সঙ্গ দিলে আমি হয়তো বা পিসফুল মানে মানে মনে হতো যে আমি স্বস্তি পাবো বা এরকম কিছু, এটা আমার মনে হতে থাকে। এবং আমি দিন রাত 24 ঘন্টা একটাই ড্রিম দেখতাম, যে আমার চোখে মুখে একটাই মানে স্বপ্নের একটা আঁচ লেগে থাকতো, যে হয়তোবা মনে হতো যে আমার মানে একজন সমকক্ষীয় কেউ আমাকে সঙ্গ দিচ্ছে এবং সেটাকে আমি পিসফুলি অ্যাকসেপ্ট করছি। কিন্তু এই ভাবনাটাকে আরো তীব্রতর অসুখে পরিণত হয় তখন যখন চিন্তা করে দেখতাম যে আমার ক্লাসমেট বা ব্যাচমেটরা সেম অবস্থায় তারা মেয়েদের অর্গান বা মেয়ের বিষয়গুলোতে নিয়ে আগ্রহী, কিন্তু আমি কেন নই। তো তখন এই বিষয়টা আমার কাছে খুবই আশ্চর্যজনক হতে থাকে এবং আমি এটাতে বুঁদ হয়ে যাই এবং এইটার পিছনে লেগে উঠি যে আহ এক প্রকার মানে এইটাকে আমি রিসার্চ করতে থাকি যে আমি কেন ডিফারেন্ট, বা অ্যাকচুয়ালি আমি এরকম একা কিনা বা এরকম আরো কেউ আছে। তো তখন আমার কিছু বিদেশি বই পড়ার অভ্যেস ছিল, যেমন মার্কিন বা ল্যাটিন এই এই জাতীয় দেশের বই আমার পড়া হতো। তো তখন ওই বইগুলো পড়তে থাকি এবং আমার খেয়াল আছে যে যখন আমার এসএসসি এক্সাম শেষ হয় এবং আমি প্রায় একটা লং ভ্যাকেশনের অপরচুনিটি পাই, তো তখন আর কি প্রচন্ড পরিমাণ বই ঘাটাঘাটি করতে গিয়ে কিছু বিদেশি আহ কি বলবো মানে বিদেশি রাইটারদের মতবাদ থেকে নিজেকে আর কি অন্যভাবে আবিষ্কার করে ফেলি, যে তাদের যে মতবাদ থাকে যে বায়োলজিক্যাল এক্সপেকটেশন বা শারীরিক চাহিদা এটা সব সময় একই রকম থাকবে বা একই রকম ভাবে মানুষ নিয়ন্ত্রণ করবে এরকম কোনো বিষয় না। অনেক রকম প্রতিবন্ধকতা থাকে, বাট সেটাকে স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। তো তখন তাদের কিছু মতবাদ থেকে রিসার্চ করতে গিয়ে আমি মোটামুটি শিওর হয়ে যাই যে আসলে আমি যে এতদিন যে চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছিলাম, যেটা নিয়ে আমি এত বেশি মানে ফ্যাসিনেটেড ছিলাম, তো সেটা স্বাভাবিকভাবেই আর কি মেনে নেওয়ার মতো একটা বিষয়। এটাকে অস্বাভাবিকভাবে চিন্তা করার কোনো কারণ নেই এবং আমি এই ব্যাপারটাকে নরমালি গ্রহণ করে স্বাভাবিকভাবে জীবন নির্বাহ করতে পারি এবং এটাকে আহ খুব স্বাভাবিকভাবেই চিন্তা করার প্রয়োজন মানসিক স্বাস্থ্যের জন্য এবং নিজের ব্যক্তি জীবনটাকেও মানে সামনে এগিয়ে নেওয়ার জন্য। জি। তো রাফি, আমি একটু জানতে চাইবো যে আপনি এই ক্লাস 10 অবধি পার করলেন, এসএসসি পর্যন্ত শেষ করলেন, তো এই যে আপনি মানসিক চাপটা পাচ্ছিলেন, তো আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনার যেহেতু শারীরিক ত্রুটি দেখাচ্ছিল জন্ম থেকেই, তো আপনি শিশু বয়সে বা কিশোর বয়সে কখনো শারীরিক নির্যাতন বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন কিনা? আমি যৌন নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু সেটা শিশু বয়সে বা কিশোর বয়সে নয়, সেটা পরিণত হওয়ার পর, আচ্ছা, আচ্ছা। পরিণত বয়সে। মানে বলা চলে তখন আমি প্রায় অ্যাডাল্ট, মানে টিনেজহুড পার করেছি এরকম সময়ে। আচ্ছা, আচ্ছা। মানে এটা প্রশ্ন করার একটাই কারণ, যে অনেক সময় আমাদের গল্পে যারা অনুষ্ঠানে যারা আসে গল্প বলে, তো প্রায় অধিকাংশ গুলো এরকমই দেখা যায় যে তারা ছোটবেলায় যৌন নির্যাতন বা শারীরিক নির্যাতনের কারণ সমাজ এদেরকে ভালো চোখে দেখে না ঠিকই, কিন্তু এদের ভোগ করার একটা চেষ্টা সমাজের মানুষ করে। তো ঠিক আছে রাফি, হুম। আপনি এটা মিলিয়ে যখন জানতে পারলেন এবং নিজেকে গ্রহণ করলেন তারপর থেকে। তো তারপর থেকে আমার লাইফটা এবং আমার জার্নিটা খুব স্বাভাবিক হয়ে যায় এবং তখন আমি মনে করি যে আসলে এটা নিয়ে আসলে এত ভাবার কিছু নেই, খুব স্বাভাবিক একটা বিষয় এবং এটাকে আমি গ্রহণ করে সামনে অগ্রসর হতেই পারি। তো তখন থেকে আর কি আমার মানে বিগিনিং, আমি বুঝতে পেরেছি বিষয়টা, তো সেটা নিয়ে আমার আলাদা কৌতূহল আর ছিল না, কারণ আমি জানি এটার অস্তিত্ব আছে এবং মানুষ এটাকে মনে প্রাণে লালন করে এবং ওইভাবেই বিচরণ করতে থাকে, হয়তো কেউ আড়ালে গোপনে কেউ বা প্রকাশ্যে। এখন যেহেতু এই আমরা বিষয়টা একটা আপনার পরিবারে রক্ষণশীল কিভাবে দেশ, দেখতো? এই বিষয়টা পরিবার তখন অবগত ছিল না। পরিবার শুধুমাত্র অবগত ছিল যে আমার বায়োলজিক্যাল ক্রাইসিস আছে, যেটা ট্রিটমেন্টের কারণে হয়তো সীমাবদ্ধতার কারণে আমরা সেটা নিয়ে মানে খুব বেশি দূর এগোতে পারিনি বা সেটা অনেক প্রচেষ্টার পরেও সফল হয়নি, এই আর কি। তারা শুধু এই আপনার ব্যাপারটাই এই তখন সমস্যাটা নিয়ে অবগত আপনার ছিল। পরিবার
আপনার পরিবার কি কখনো হেনস্থার শিকার হয়েছে, যে আপনি এরকম? আহ এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। মানে বিষয়টা হচ্ছে আমাকে এখানে অনেক কিছু বলতে হবে, তাহলে হয়তো বিষয়টা মানে বাকিদের কাছে খোলাসা হবে আর কি, খুব সহজাত ভাবে। তো সে কথা ঠিক বলতে আছে। গেলে আমাকে এটা বলতে হয় যে পরিবার তখন জানতে পেরেছে যখন আমি মৌখিকভাবে এই মানে বিবৃতিটা দিয়েছি যে আমি, হ্যাঁ আমি এরকম বা এই কমিউনিটিতে বিচরণ করছি, বা আমি এই এই গোত্রীয় বা এই আহ বিশেষ একটা জীবনযাপন করছি। এটা বলার পর পরিবার জেনেছে, এবং সেটা অনেকটা পরে। এবং সেটা অনেকটা পরে বলতে সেটা যখন আমার ইন্টারমিডিয়েট লেভেলটা ক্রস করেছি তখন ক্যাম্পাসে একটা ডিবেট কম্পিটিশন চলছিল, এবং সেখানে অ্যাটেন্ড করার পর আহ, আমাকে মানে ডিবেট কম্পিটিশনের থিমটাই ছিল বা টপিকটাই ছিল বায়োলজিক্যাল ওরিয়েন্টেশন রিলেটেড। এবং সেখানে আমার অনেক রকম সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে এক্সপ্লেইন করতে হয়েছে, এবং সেখানে আমি যত প্রকার ওরিয়েন্টেশন বা অনেক রকম যৌনবৃত্তি আছে সব নিয়েই আমি ব্যাখ্যা দিয়েছি। তো তখন স্যাররা বা টিচাররা খুব কিউরিয়াস হয়ে যায় এবং আমার কাছে জানতে চায় যে আফটার ডিবেটেশন আর কি। দেন আমাকে তারা প্রশ্ন করে যে আমি এই বিষয়টা নিয়ে যে কথাগুলো বলেছি তখন আমি নিজেই বিষয়টার সাথে সম্পৃক্ত কিনা, বা এই বিষয় শুধু আমি কি রিসার্চ করে জেনেছি নাকি ব্যক্তিগতভাবে আমি সেটার সাথে সম্পৃক্ত কিনা। তো তখন আমি আচ্ছা। ডিরেক্টলি বলেছিলাম যে স্যার, যে আই এম অলসো ইনভলভ দিস ম্যাটার, বা আই এম অলসো ইনভলভ দিস কমিউনিটি। তো এই ব্যাপারটাই ভাইরাল হয়ে যায় পুরো ক্যাম্পাস তথা আমার ফ্যামিলি বা রিলেটিভস, যে আমি এরকম একটা ডিবেট কম্পিটিশনে জিতে যাওয়ার পর আমি নিজে মুখেই বিষয়টাকে স্বীকার করেছি যে আমি গে বা সমকামী। আচ্ছা, এইটা জানার পরে আপনার পরিবারের প্রতিক্রিয়াটা কিরকম ছিল, যদি একটু বলতেন। তাদের তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়াটা আসলে খুব বিরূপও ছিল না, আবার খুব বেশি খারাপও ছিল না। মানে তাদের অবস্থা এরকম ছিল যে তারা না পারছে গিলতে, না পারছে ফেলতে, এরকম একটা অবস্থা। তো তাদেরকে আমি বুঝাই যে আসলে আমরা আমাদের এক্সপেকটেশন নিজে নিজে তৈরি করি না, বা এটা তো আসলে সৃষ্টিকর্তা দ্বারা প্রদত্ত, তো এই বিষয়টাকে অ্যাকসেপ্ট না করেও উপায় নেই, আবার মানে এটা থেকে ডিসকানেক্টেড হওয়ারও উপায় নেই। সো তখন আসলে তারা বুঝতে পারে। তো তাদের একটাই কথা যে এমন কোনো অনৈতিক কাজ করো না যেটার দ্বারা আমাদের ফ্যামিলি বা ফ্যামিলি মেম্বাররা প্রভাবিত হয়, বা ফ্যামিলির রেসপেক্ট বা সোশ্যাল যে একটা ইমেজ সেটা যেন খর্ব না হয়। তো তখন আমি তাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এখানে বিলং করছি ঠিক আছে, বাট এখানে আমি এইখানে যে এখানকার স্রোতে আমি গা ভাসাই না। মানে অহেতুক অযথায় অনৈতিক কার্যকলাপে মানে নিজেকে কখনোই আহ নিযুক্ত হবার মতো মানসিকতা আমার মধ্যে জন্মাবে না। লিস্ট আমি যা করব সেটা আমার বুদ্ধি, সিদ্ধান্ত এবং একটা সুচিন্তার মিশ্রণেই হবে, এবং সেটা অবশ্যই ভালো কিছু হবে, এরকম কিছু। তো জি। আমি যেহেতু আচ্ছা, আমি একটু জানতে এইরকম চাইবো আপনার কাছে, যে আপনি এই বিষয়টি যখন জানলেন, আপনার ফ্যামিলিটাকে আপনাকে এভাবে বুঝালো, তো আপনার কি কখনো ধর্মীয় বিষয়ে এই জিনিসটাকে কখনো বিচার করেছেন আপনি, যে আসলে ধর্ম এই বিষয়টা কিভাবে দেখে, তো আমি কোন জায়গায় আছি, যেহেতু আচ্ছা বাংলাদেশের আচ্ছা আচ্ছা মানুষগুলো সবাই ধর্ম নির্ভর একটা ইয়া। হুম, আচ্ছা, এক্ষেত্রে আমার আহ আমি অবশ্যই এই বিষয়টাতে সবসময় ভেবেছি বা আমাকে এখনো ভাবায়, এবং তাৎক্ষণিক বা ওই তৎকালীন সময়টাতে যে প্রশ্নের সম্মুখীন হতাম ফ্যামিলিগতভাবে, যে যে আমরা তো কনজারভেটিভ ফ্যামিলিতে বিলং করতাম, এবং আমাদের ফ্যামিলির অধিকাংশ লোকই রিলিজিয়াস, ইভেন আমি নিজেও। তো সেই ক্ষেত্রে আমার জাস্ট ধর্মীয় অনুভূতিতে এই জিনিসটা অবশ্যই আঁচ করতো যে আমি যে কাজটা করছি এটা তো আমি মানে ইচ্ছাকৃতভাবে করছি না। এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা শুধুমাত্র আমার মস্তিষ্কই আমাকে নিয়ন্ত্রণ করেছে, এমন তো না। আমি এরকম ভাবে বিলং করব, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা বুঝতে হবে যে এটা হরমোনিজম ইস্যু। ইভেন এটা প্রকৃতিগত বিষয়। এখানে আসলে কোনো মানুষের নিয়ন্ত্রণ বা নিজেকে আহ কি বলবো, মানে নিজেকে আসলে তার কর্তৃত্বের কিছু নেই এখানে। তো আমি এই জায়গা থেকে সবসময় চিন্তা করি যে আমি
আমার দ্বারা যাতে মানুষের খারাপ বা ক্ষতি হয় এরকম কোনো কিছু আমি যাতে না করি, সেই জায়গা থেকে নিজেকে সবসময় বিরত রাখার চেষ্টা করি। তো এইভাবে আর কি নিজেকে সবসময় এক প্রকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু ধর্মীয় অনুভূতি তো অবশ্যই কাজ করে যে আসলে আমি যা করছি এটা তো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসলেই গ্রহণযোগ্য নয় বা এরকম। কিন্তু এটাও তো অস্বীকার করা যাবে না যে আসলে আমি নিজে নিজে এই বিষয়টাতে ইনভলভ হয়েছি বা বেছে নিয়েছি বা আমার জন্য এটাকে নির্বাচন করে ফেলেছি, এমন তো না। জি, অবশ্যই আসলে মানুষ কখনো নিজেকে এভাবে সৃষ্টি করতে পারে না, কারণ মানুষ প্রকৃতি থেকে যেভাবে আসে, মানুষের ক্ষমতা নেই যে তার ভিতরে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ সে নিজে থেকে পরিবর্তন করে দিবে বা সেভাবেই তৈরি করে নিজেকে প্রকৃতিতে নিয়ে আসবে। তো আসলে এটা যে স্বাভাবিক, এটা আসলে ধর্মীয় কারণে আমরা বুঝতে চেষ্টা করি না, বা পরিবারে যারা আছে, সমাজে যারা আছে, তারা বোঝার চেষ্টা করে না। অবশ্যই তাদের মাথায় রাখা উচিত যে সবাই প্রকৃতি থেকে এসেছে এবং যেটা তার মধ্যে আছে সেটা প্রকৃতিরই দান। এটা সহজভাবে নেওয়া প্রতিটা মানুষের উচিত। জি রাফি, আমরা তারপরে সামনের দিকে আগাবো। তো এইভাবে আর কি আমার এখানে বিচরণ করা একদম শুরু হয়ে যায় এবং আমার মনে হয় যে আমার মানে মনে হয় বলতে কি আমি মানে আমি যে বিষয়গুলোর সম্মুখীন হয়েছি, যেহেতু আমি ক্যাম্পাসে এই বিষয়টা নিয়ে মুখ খুলেছি এবং খুব আহ মানে মানে উন্মুক্ত ভাবেই মতবাদটা প্রকাশ করেছি যে আমি এরকম বা এরকম একটা কিছুতে বিলং করছি। তো তারপর তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া কাজ করতো, তারা অনেকভাবে আমাকে বুলিং করতো বা অনেকে অনেক রকম ভাবে ব্যাড প্রপোজাল দিত। তো এইগুলোকে আমি তাৎক্ষণিক অ্যাভয়েড করার চেষ্টা করতাম এবং স- সহস্রবার করেওছি। তো আর কি এভাবেই আর কি চলা শুরু। তো ভালোও লাগতো কিছু কিছু বিষয়, যেমন আমার যেহেতু রিয়েল আইডি, আমার তো কোনো ফেক অ্যাকাউন্ট থেকে আমি কখনো এখানে বিলং করিনি এবং আমি নিজের লাইফ থেকেই বিষয়টা রিয়েলাইজ করেছি এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার মন মগজ মস্তিষ্ক সব জায়গা থেকে আমি বিষয়টাতে আহ উপলব্ধি করেছি এবং সেইটারই আমি আত্মপ্রকাশ করেছি। কারো দ্বারা তো প্রভাবিত হয়ে আসেনি বা কারো দ্বারা প্ররোচিত হয়েও আসেনি। তো সেই কারণে আমার নিজের প্রতি একটা কনফিডেন্স থাকতো যে ব্যক্তি জীবনটা স্বাভাবিকভাবে মানে নির্বাহ করার জন্য আমার যে পদক্ষেপটা নেওয়া উচিত তার আগে হচ্ছে আমাকে প্রতিষ্ঠিত হবে, পড়াশোনা করতে হবে এবং একটা পর্যায়ে গিয়ে দাঁড়ালে আমি নিশ্চয়ই আমি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে সক্ষম হব। তো যেমনটা হয় যে হয়তোবা রিয়েল আইডির কারণে অনেক রকম রিলেশনশিপ বা ডেট ইত্যাদি ইত্যাদি এগুলোর প্রপোজাল আসতো। তো এগুলো দেখে আসলে মানে খারাপ লাগতো না, ভালোই লাগতো। সোশ্যাল মিডিয়াতে যখন মানে আসতাম তখন দেখা গেছে যে মানে ইনবক্সে মানুষ হুমড়ি খেয়ে পড়তো বা এখনো পড়ছে প্রতিনিয়তই রিলেশনশিপের প্রপোজাল ইত্যাদি ইত্যাদি। তো আমার কথা ছিল যে আমি স্রোতে গা ভাসাবো না, আমি পরিণত হওয়ার মানসিকভাবে পরিণত হব, দেন তারপর আমি হয়তো বা এই বিষয়ে সিদ্ধান্ত নিব। তো আমি সেটাই করেছি। আমার যখন মনে হয়েছে যে না এখন আমার ব্যক্তি জীবনের জন্য আসলে আমি কাউকে নিয়ে চিন্তা করব বা কারোর সাথে আমি যুক্ত হব আসলে, কারণ মানুষ তো আসলে একা থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই তার আহ সমকক্ষীয় কাউকে দরকার। তো সেই ক্ষেত্রে আমি একজনকে নিয়ে আর কি এই জার্নিটাকে আর কি এনজয় করতে চাই। তো সেই জন্য আর কি আহ কি বলবো সিদ্ধান্ত নেই। তো তারপর থেকে আর কি চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে আপনি বলছিলেন যে আসলে আপনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন একটা পরিণত বয়সে, তো এটা কোন সময়ের ব্যাপার, সেই বিষয়টা যদি একটু আমাদের ও, জানাতেন। না, অর্থাৎ হ্যাঁ নিশ্চয়ই। এটা তখনই যখন আমি আত্মপ্রকাশটা করেছি, তার পরের বিষয়টা মানে তার কিছুদিন পরের আর কি ব্যাপারটা হয়। তো যখন আমি এরকম আমার এখানে অভিষেকটা হলো বা আমি আত্মপ্রকাশ করলাম, তো তখন আমার ক্যাম্পাসের বাইরের একজন টেরোরিস্ট আমাকে প্রতিনিয়তই র্যান্ডমলি প্রপোজাল দিতে থাকে। তাও সেটা ব্যাড প্রপোজাল। মানে প্রথম দিকে সে ফর্মালি কথাবার্তা বলতো, মানে ছোট ভাই বা ইত্যাদি এসব বলে বলে আর কি জাস্ট মানে এইরকম ভাবে রাস্তাঘাটে just দেখা হতো বা আমি সালাম দিতাম সম্মান রক্ষার্থে বা এক প্রকার সৌজন্যবোধ থেকে।
তো উনি সেটাকে পুঁজি করে একরকম মানে আহ দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতেন। মানে এরকম ভাবে প্রতিদিনই সে আমাকে আহ যৌনকেন্দ্রিক একটা প্রপোজাল ছুড়ে দিতেন যে তিনি অমুক রিসোর্ট বা অমুক কটেজ অমুক জায়গায় ট্যুরে নিয়ে যাবে এবং সেখানে আমার সাথে সে একটা বিশেষ মুহূর্ত কাটাবেন, এরকম কিছু। তো আমি প্রতিনিয়ত এটা ফেস করতাম এবং এতটা পেইনফুল পর্যায়ে চলে যায় এবং সে যতবারই আমাকে এই ধরনের প্রপোজাল দিত ততবারই আমি তাকে রিজেক্ট করেছি, মানে না বলেছি। তো এটা ওনার ইগোতে লেগেছে যে থাউজেন্ড অফ মানুষের সাথে তার এরকম শারীরিক বা জৈবিক সম্পর্ক সে স্থাপন করেছে কিন্তু কেউই তাকে কখনো না করেনি, কিন্তু আমি কেন করলাম। এবং তাও আমি মানে এই বিষয়টার সাথে পুরোপুরি ইনভলভ হওয়া সত্ত্বেও আমি কেন তাকে ইগনোর করব, এটা হচ্ছে তার একটা ক্ষোভ। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তো ব্যক্তি হিসেবেও না বলার অধিকার তো রাখি। আমার যাকে পছন্দ নয় বা যাকে আমি নিজের পার্টনার হিসেবে নির্বাচন করতে না মনে করি তাকে অবশ্যই তো আমি না বলতেই পারি। জি, তো অবশ্যই যাই সে হোক, বিষয়ে আমি আপনার তাকে প্রচন্ড ঘৃণা করতাম। আর এর পেছনে কারণ ছিল, সে অনৈতিক কাজ করে বেড়াতো। সে হচ্ছে মূলত একজন মাফিয়াদের হয়ে কাজ করত। একদল মাফিয়াদের হয়ে কাজ করত। সে অসামাজিক কার্যকলাপে মানে ইনভলভ ছিল। বিশেষ করে মানে টেরোরিজম, মানে তো আপনি বোঝেন। ঠিক এরকম আরকি। জি, জি। আচ্ছা, মানে একটা তো জিনিস এখানে প্রতিনিয়ত আমি তার এই আপনাকে একটু থামিয়ে দেবো। আপনাকে একটু থামিয়ে দিয়ে আমি একটা জিনিস একটু লক্ষ্য করতে চাই দর্শক এবং শ্রোতার উদ্দেশ্যে এবং সমাজের যারা আছেন তাদের উদ্দেশ্যে, যে আসলে আমাদের মতো মানুষদের সমাজের মানুষ প্রচুর ঘৃণা করে। তারা পছন্দ করে না, কারণ আমরা ধর্ম বিরোধী কার্যকলাপ করি, বিভিন্ন ধরনের তোকমা আমাদের উপর লাগিয়ে দেয়, হিজড়া, ছক্কা, আরো অনেক কিছু, প্রতিবন্ধী, অ্যাবনর্মাল, অনেক কিছু বলে করে। অথচ রাফির ঘটনাটা যদি দর্শক এবং শ্রোতা এবং সমাজের মানুষ যারা আছেন তারা যদি শোনেন এবং পরবর্তীতে যারা শুনবেন অবশ্যই লক্ষ্য করবেন যে আপনাদের ভোগের পণ্য হিসেবে আমাদের অবশ্যই দেখেন, কিন্তু আসলে একটা আমাদের যে ন্যূনতম একটা স্বীকৃতি সেটা দিতে আপনাদের এত ভয়, কিন্তু ভোগ করতে গেলে তখন এদের ধর্ম কোথায় থাকে, রাষ্ট্র কোথায় থাকে, এদের সামাজিক নিয়ম কানুন কোথায় থাকে, এটা আসলে আমার বোধগম্য হয় না। এবং এটা নিয়ে সমাজের মানুষ তো কখনো তাকে দোষ দেয় না যে সে কেন তার উপর এরকম ধরনের কার্যকলাপ চালালো, কিন্তু তাকেই দোষ দেওয়া হয় যে এটার শিকার হয়। তো সমাজের মানুষকে অবশ্যই বলবো যে একটু সচেতন হন। প্রতিটা মানুষই প্রকৃতি থেকে এসেছে এবং তার সৃষ্টিই তাকে, স্রষ্টাই তাকে সৃষ্টি করেছে, তো এটা সহজভাবে নিতে হবে। এটা অস্বীকার করলেও পরিবর্তন করা সম্ভব না, কারণ প্রকৃতিতে শুধু মানুষই একমাত্র প্রাণী না যারা সমকামী বা সমলিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে। প্রকৃতির মধ্যে এরকম বহু প্রাণী রয়েছে যারা নিজেদের সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয় এবং সমলিঙ্গের প্রতি যৌন আচরণ করে। তো আসলে আপনি কতগুলোকে পরিবর্তন করতে পারবেন? এটা সম্ভব না, কারণ প্রকৃতি যেটা দান করেছে সেটা কখনো মানুষের পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। জি রাফি, আপনি যেটা বলতেছিলেন। তো এরকম ভাবে সে প্রতিনিয়ত আমাকে ব্যাড প্রপোজাল দিতেই থাকতো এবং আমি প্রতিনিয়ত তাকে রিজেক্ট করতেই থাকতাম। তো খেয়াল ছিল যে আমার তখন হচ্ছে আমার মানে মিউজিক্যাল একটা ইনস্টিটিউটে আমার মানে মিউজিকের উপর তালিম চলছিল। আমি শিখছিলাম আর কি সেখানে। তো তখন আমার ইন্টারমিডিয়েট ফাইনাল এক্সাম অলমোস্ট শেষ ওই সময়টাতে। এবং একদিন আমি ইভিনিং মানে আমার বাসায় ফিরতে ফিরতে ইভিনিং পিরিয়ড হয়ে গেছে, একদম সন্ধ্যা। তো তখন আমি রিক্সা নিয়ে ফিরছিলাম এবং তখন আমি থাকতাম সাভার ব্যাংক টাউনে। এবং ওই এলাকাতে আমার ইনস্টিটিউট ছিল হচ্ছে থানা স্ট্যান্ডের দিকে। তো সেখান থেকে আমি যখন ফিরছিলাম রিক্সা করে তখন সে আমাকে দেখতে পেয়েছে এবং সে আমাকে ওখানে দাঁড় করায় যে কি ব্যাপার, এখন বাসায় যাইতেছো? তো আমি বলছি যে হ্যাঁ আমি এখন বাসায় ফিরছি বলে সালাম দিয়ে আর কি রিক্সাওয়ালাকে যেতে বলেছি। তো তখন সে রিক্সাটা আটকাই দিয়ে আমাকে নামায় আর কি, এবং নামিয়ে এবং সে তার বন্ধুরা মিলে আমাকে নিয়ে হাসাহাসি করে এবং একটা পর্যায়ে সে আমাকে অকারণে আমার কলারটা ধরে মানে আমার দিকে তার কথার তীর ছুটতে থাকে। মানে তার যত প্রকার মানে নোংরা কথার মানে তীর আর কি, যে আমার সিকনেস নিয়ে বা আমার অনেক অনেক বিষয় নিয়ে। এবং একটা পর্যায়ে সে আমাকে বলে যে তোমাকে তো আমি আমার সহ্য সঙ্গী হিসেবে পেলাম না, তো তোমার একটা অর্গান আমি ড্যামেজ করব আজকে। এবং এই বলে হাসতে হাসতে সে আমার হচ্ছে আহ
কলারে ওইখানে মানে আমার ঘাড়ে একটা থাপ্পড় মারে, এন্ড দেন তারপর আহ, যখন থাপ্পড় মারে তখন আমি হচ্ছে পড়ে যাই এবং আমাকে তার দুইটা ফ্রেন্ড জোর করে তুলে হচ্ছে একটা হাইসের মধ্যে নেয়, এবং হাইসটা তখন খুব জোরে রান করে। আমি জাস্ট লোকেশনটা টের পাই না যে আমি কোথায় যেতেছি, কিন্তু খুব সম্ভবত আমাকে একটা ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়, এবং এটা সাভারের অরণ্যালয় এলাকার ভিতরে আর কি। তো সেখানে নিয়ে যে তারা, আমি যখন শাউট করতেছিলাম ওই অ্যাপার্টমেন্টে, তো যেহেতু ওই অ্যাপার্টমেন্টটা তখনো রেডি হয় নাই এবং কোনো প্রকার রেন্টও দেওয়া হয় নাই, তো সেই কারণে ওইখানে জনমানবহীন একটা ব্ল্যাঙ্ক অ্যাপার্টমেন্টে আমাকে তারা টর্চার করতে থাকে, এন্ড দেন আমাকে তারা তিনজন মিলেই আর কি সংঘবদ্ধভাবে রেপ করে। অ্যান্ড আফটার রেপ তাদের আহ, মধ্যে মানে যে মূল হোতা মানে যে টেরোরিস্ট ছিল সে হচ্ছে আমার আহ, ডান চোখে ফর্মিক অ্যাসিড ঢেলে দেয়। শুধু তাই না, এরপর যখন দেখছে যে আমি সেন্সলেস, ব্লিডিং এর কারণে আমি একদম কমায় চলে যাওয়ার মতো অবস্থা, তখন তারা আমার নোট বডিটা একটা ফয়েলে প্যাক করে গাড়ির ব্যাক ডিকিতে করে আমিনবাজার ময়লার স্তূপে ফেলে আসে এবং সেখানে ময়লা দিয়ে ঢেকে দেয়, এবং এটা চিন্তা করে যে ইভিনিং পিরিয়ডে ময়লার লোকগুলো নিষ্কাশনের জন্য ময়লা পোড়ায়, এবং হয়তো ময়লা পোড়ানোর সময় আমিও পুড়ে যাব, সো কোনো প্রুফ থাকবে না। কিন্তু ওই মানে যে তার মানে এই যে ভাগ্যের আপনি লিখন না যে, হ্যাঁ, কিন্তু ওই যে একটা কথা ছিল যে আসলে আহ ভাগ্যের লিখন না যায় খণ্ডন, তো কোনোভাবে আমি আসলে সেখান থেকে বেঁচে ফিরি। ব্যাপারটা এরকম ছিল যে তারা যখন আমাকে পুঁতে রেখে যায়, তো নিষ্কাশনের কিছু লোকরা থাকে যারা হচ্ছে মেটাল ফাইন্ড আউট করে, মানে লোহা, স্টিল ইত্যাদি ইত্যাদি। তো তারা কিন্তু ওই যে ম্যাগনেট স্টিক দিয়ে ময়লা খোঁচায় এবং সেখান থেকে লোহা টোহা কালেক্ট করে, এবং ওগুলা তারা কালেক্ট করে বাইরে কেজি দরে বিক্রি করে। তো সেই লোকগুলো যখন ওইখানে এরকম করে লোহা টোকাচ্ছিল, তো তখন তাদের কারো একজনের ম্যাগনেট স্টিকটা আমার বডিতে এসে লাগে ফয়েল বেদ করে, এবং দেন ওখানে খুব ব্লাড থাকে। দেন তাদের মধ্যে কেউ একজন কিউরিয়াস হয়ে যায় যে এখানে মনে হয় কিছু একটা আছে, দেন তারা আলগা করতে থাকে, দেন তারপর আমার বডিটা পায়, এবং যখন পায় তখন তারা সবাই সারপ্রাইজ যে এরকম নৃশংসভাবে মানে কেউ একজন আমাকে এরকম করে রেখে গেছে। তো তারা তখন তাৎক্ষণিকভাবে আমাকে হসপিটালাইজ করে, যেহেতু তারা বুঝতে পারে যে আসলে আমি আহ, মানে আমার সেন্স আছে, বাট আমি হয়তোবা কিছু করতে পারছি না, এরকম একটা অবস্থা। দেন হসপিটালাইজড হওয়ার পর বিষয়টা আরো স্প্রেড করে আমাদের সোসাইটি, মানে আমাদের রিলেটিভদের মধ্যে। ইনফ্যাক্ট আমার চাচার কলিগ বা আদার সামথিং। তো তারপর খুব সিক্রেট ভাবে আমার ট্রিটমেন্টটা চলে। আহ নিরাপত্তাজনিত কিছু কারণে আসলে আমাকে ওই হসপিটাল থেকেও আবার আলাদা একটা বাসায় নিয়ে নিবিড় ভাবে আর কি চিকিৎসা দেওয়া হচ্ছিল। এবং এরপর যে বিষয়টা হয় যে এই বিষয়টার জন্য আমার চাচা একটা ওই এলাকাতে একটা মামলা দায়ের করে, এবং সেটা নিয়ে কিছুদিন এগোনোর পর সে এবং তার ফ্যামিলি, অর্থাৎ আমরা ফুল ফ্যামিলি তখন অনিরাপত্তায় ভুগছি, এবং তখন এই বিষয়টা থেকে আমাদেরকে সরে আসতে বাধ্য করা হয়। এন্ড দেন তারপর একটা সময় আমিও এখান থেকে সাইলেন্ট হয়ে যাই এবং ঢাকা ছাড়তে বাধ্য হই। তো আর কি তারপর থেকে আর কি রাফি, আমি আপনাকে মানে একটু জীবনের থামিয়ে মোট। জানতে চাইবো যে এই যে আপনি সময়টা বর্ণনা করছিলেন, যে এই ঘটনাটা বর্ণনা করছিলেন, আপনি বলছিলেন যে আপনাকে একটা জায়গা থেকে, রিক্সা থেকে নামিয়ে তুলে নেওয়া হয়েছিল। তো এই জায়গায় কি আশেপাশে লোকজন ছিল না? তারা কি কোনো প্রতিক্রিয়া দেখায়নি? আহ ওটা ছিল একদম হাইওয়ে রোডের পাশে, তো সেখানে লোকজন ছিল না। আর প্রতিক্রিয়া দেখানোর মতো আসলে সাহসী লোকজনের অভাব আপনি জানেনই। তিনজন ব্যক্তির সাথে মানে ওইখানে লড়ার মতো আরো 10 জন ব্যক্তির দরকার ছিল। তো সেই ক্ষেত্রে ওইখানে কোনো লোক ছিল না।
আর তাছাড়া জি। আরেকটা তো বিষয়, রাফি, আমি আপনাকে রিক্সাওয়ালা একটু থামিয়ে দিব। রিক্সাওয়ালা আমরা আপনার গল্পে আবার ফিরবো। দর্শক, আপনারা রাফির গল্প শুনছেন। আপনারা যারা রাফির জীবন সম্পর্কে কোনো প্রশ্ন করতে চান, তো চাইলে আপনারা আমাদের সঙ্গে আমাকে প্রশ্ন করতে পারেন। আমাদের কমেন্ট বক্সে আপনার মতামতগুলো লিখতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে আমাদের অতিথিকে লিখতে পারেন। আর এই মুহূর্তে আমরা একটা কমেন্ট নিব, যে কমেন্টটা এসেছে এবং তার উত্তর আমাদের দিয়েছে। তো এখানে লিখেছিলেন, না নাস্তিক না আস্তিক, এই কমেন্টটা যদি একটু ডিসপ্লে করা হয়। তিনি লিখেছেন, খুবই দুঃখজনক আপনি ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেননি। তো এই কমেন্টটা একটু ডিসপ্লে করলে আমাদের দর্শক এবং শ্রোতা যারা আছে তারা দেখতে পাবে। এবং দর্শক শ্রোতা, আপনারা যারা রাফি সম্পর্কে আরো কিছু জানতে চান, যারা এই মুহূর্তে শুনছেন আমাদের লাইভ, আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আপনার কমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করব। জি রাফি, আপনাকে একটা প্রশ্ন করেছেন, না নাস্তিক না আস্তিক, তিনি লিখেছেন যে আপনি তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছিলেন কিনা। হ্যাঁ, আমি তাদের ব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিয়েছিলাম, যেহেতু সে আমার পরিচিত ছিল। তো সেহেতু আমি তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু তাতে কোনো ফায়দা হয়নি, কারণ সে ওইখানকার স্থানীয় এবং বড় মাফিয়াদের পোষা, আর আমরা ছিলাম ভাড়াটিয়া। সো আমাদের পক্ষে আসলে আহ খুব বেশি দূর এগোনো সম্ভব হয়নি। বরং আমরা ব্যবস্থা নেওয়ার পরেও আমরা অনেকভাবে অনিরাপত্তায় ভুগছিলাম, এবং আমাদেরকে এক প্রকার এটাই আসলে প্রভাবিত একটা করা হচ্ছিল। দুঃখজনক ব্যাপার, যে আসলে আমাদের মতন মানুষদের, সমাজের মানুষগুলো ধর্মের দোহাই দিয়ে থামিয়ে দেওয়া হয়, ধর্মের দোহাই দিয়ে অপরাধী বানিয়ে রাখছে। রাষ্ট্রও আমাদের একটা আহ, দ্বন্দ্ববিধিতে আটকে দিয়েছে। কিন্তু এই যে আমরা কোনো অপরাধ না করে অপরাধের শিকার হচ্ছি, যারা এই যে এই ধরনের অপরাধ করছে, তো আসলে তাদের জন্য কি ধর্মীয় কোনো বিধান নেই? তাদের জন্য কি পাপের কোনো বিধান নেই? তাদের জন্য কি শাস্তির কোনো বিধান ধর্মে নেই? নাকি ধর্ম অন্ধ? শুধু তারা যেটা তারা অনুভব করে শুধু সেটাই ধর্মের নাম বলে চালিয়ে দেয়। এটা আসলে আমার বোধগম্য হয় না। যে একজন মানুষ স্বাভাবিকভাবে জন্ম নিচ্ছে, তার ভিতরে একটা সত্তা রয়েছে, যেটা প্রকৃতি তাকে দিয়েছে, সেটা মেনে নিতে এত কষ্ট, কিন্তু তার সঙ্গে যে এই নির্মম আচরণ করা হলো, সমাজের মানুষ যে এই এত অত্যাচার তাকে করলো এবং রেপ করলো, গণধর্ষণ করা হলো, যে আমরা বলতে পারি, যেহেতু একের অধিক মানুষ ছিল, তো গণধর্ষণ করা হয়েছে। তো তাদের জন্য কি ধর্মীয় কোনো বিধান নেই? আমরা সবসময় দেখি যে সমকামীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, সমকামীদের তথ্য সংগ্রহ করে বিভিন্ন গণমাধ্যম, এমনকি দেখছি যে বিভিন্ন টেলিভিশনে আমাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রামাণ্য চিত্র দেখানো হয়। তো আসলে এই যে আমাদের সাথে যারা নির্যাতন করছে, তাদের জন্য কি ধর্মীয় কোনো বিধান নেই? ধর্মে কি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার কথা কখনোই বলে নাই? নাকি তারা যেটা করছে সেটা পুণ্যের কাজ, আর আমরা প্রকৃতভাবে যেটা পেয়েছি সেটাই শুধু পাপ? এটা আসলে আমার বোধগম্য হয় না। সমাজের মানুষ একটু বিবেক দিয়ে দেখবেন, যে আসলে আপনি যদি আমাদেরকে একটু সহজভাবে নিতেন, তাহলে হয়তো সমাজে এই অপরাধগুলো সৃষ্টি হতো না। এই অপরাধীরা অপরাধ করে তাদেরকে মদদ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ধর্মীয় কোনো বিধান নেই, তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেই, তাদের ক্ষমতার বলে তারা যা খুশি তাই করছে। অথচ আমরা কোনো অপরাধ না করে, সমকামীরা বা যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তি কোনো অপরাধ না করে শুধু নিজের মতন করে একটু বাঁচতে চায় বলে তাদের অপরাধ, তাদের ধর্মীয় বিধান রয়েছে, তাদের জন্য ধর্মীয় নিষেধাজ্ঞা থাকে, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা থাকে। তো আসলে বুঝি না, এটা কখনো মানুষ কেন বিবেক দিয়ে কি বিচার করে না, নাকি আমার এটা বোধগম্য হয় না। জি রাফি, তারপর আপনি যেটা বলছিলেন, আপনি শহর ছাড়তে বাধ্য হলেন অবশেষে, তারপরে? তারপর আর কি, তারপর আহ নগর জীবন থেকে গ্রামীণ জীবন যাপন করতে অভ্যস্ত হওয়ার একটা অন্যরকম যুদ্ধ। তারপরেও যে খুব সহজ হয়েছে, সহজেই যে বিষয়টা থেকে বেরিয়ে এসেছি, বা ওরকম একটা ট্র্যাজেডি থেকে নিজেকে আহ মানে স্বাভাবিক জীবনে ফেরানোর যে একটা প্রচেষ্টা, যুদ্ধ, এটা খুবই ভয়ানক ছিল। প্রথমত এই বিষয়টা ঘটে যাওয়ার পর আমি মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। মানসিক শারীরিক দুইভাবেই বিধ্বস্ত ছিলাম। তারপর আসে হচ্ছে আমার মানে গ্রামে শিফট হয়, বা সেখানকার মানুষের একটা বিরূপ প্রতিক্রিয়ার শিকার হওয়া। তো এই বিষয়টাও খুব ভয়াবহ ছিল, এবং তারপর সেই অবস্থা থেকে নিজেকে উত্তরণ করার যে প্রচেষ্টা, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। তো সেই বিষয়টা থেকে আসলে আমার সময় লেগেছিল অনেকটা, কারণ এরকম ঘটনার যারা শিকার হয় বা যারা সাফার করে, তারা নিজেরাই বুঝতে পারে যে কতটা মর্মান্তিক আর ভয়াবহ একটা সময়ের মধ্যে তাদেরকে যেতে হয়।
তো আমি তার ব্যতিক্রম না, আমাকে খুবই বাজে অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে ওই সময়টা। তবে আমি খুবই আহ আহ ভাগ্যবান যে এই কমিউনিটির কিছু বিশেষ মানুষদের সান্নিধ্য আমি পেয়েছিলাম সেই সময়ে, যারা মানসিকভাবে আমাকে যথেষ্ট আর কি সাপোর্ট দিয়েছে। আমার ফ্যামিলি তো ছিলই, সাথে সেই মানুষগুলো, তাদের অনুপ্রেরণা বা তাদের সেই সঙ্গ যদি আমি না পেতাম, তাহলে হয়তোবা আমি রাফি আহ মানসিকভাবে মানে বিধ্বস্তই থেকে যেতাম, বা অন্যরকমও হতে পারতাম। তো রাফি, একটু ফিরে জানতে চাইবো, আসার আপনি যে ঘটনাটা বলছেন এটা আসলে কোন সময়ের, কত সালের দিকে? এই সালটা হচ্ছে আপনার 19-এর দিকে। আচ্ছা আচ্ছা, 2019 জি, এর দিকে। জি। আচ্ছা। তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনার বয়স তখন 20-এর কাছাকাছি। হুম। জি, এটাই আসলে দুঃখজনক একটা ব্যাপার আপনার সাথে ঘটে গেছে। জি রাফি, তারপর আপনি এখান থেকে বেরোনোর চেষ্টা করছিলেন। হ্যাঁ, তো তো সেই সময়টাতে আমার এই কমিউনিটির বেশ কিছু বন্ধু বান্ধব বা সিনিয়র যে ব্যক্তিগুলো ছিলেন, যারা আমাকে তাদের আহ, জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে গেছেন আমাকে মানসিকভাবে সাহস যোগানোর, বা মানসিকভাবে আমাকে সামনে এগিয়ে যাবার যে একটা শক্তি, এটা আসলে তারা বেশ আহ ভালোভাবেই আর কি তাদের প্রচেষ্টা ছিল। তো আমি আসলে তাদের প্রচেষ্টাই সফল এক প্রকার। মানে অনেকটা সময় লেগে যাওয়ার পর আমি আসলে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসি, এবং তারপর থেকে আবার স্বাভাবিক জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়ি, এই আর কি। আমি একটু জানতে চাইবো, রাফির জীবনে প্রথম প্রেমের বিষয়টা কি? কিভাবে রাফির জীবনে প্রথম প্রেম এসেছিল? আহ সেটা অবশ্যই আমার কলেজেই বিষয়টা ছিল যে উম আমার ব্যাচমেট ছিল সে। সেই আর কি প্রতিনিয়ত নানাভাবে ইঙ্গিত করতো এক প্রকার। মানে তার কথাবার্তা একটু ভিন্ন ধাঁচের ছিল, যেহেতু সে সাহিত্য পরায়ণ ছিল। মানে আহ মানে সে সবসময় সাহিত্য নির্ভর ভাবে কথাবার্তা বলার চেষ্টা করতো। তো আমি বুঝতে পারতাম, কিন্তু তাকে আমি কখনোই ওই রকম ভাবে মানে চিন্তা করে উঠতে পারিনি, কারণ তার আগে হচ্ছে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেন জানি আমার মনে হচ্ছিল যে আম, আমি হয়তোবা তার সান্নিধ্যে থাকার মতো যোগ্যতা আমার নেই, এরকম মনে হতো। তো সেই কারণে হয়তোবা মানে বিষয়টা থেকে হয়তোবা আমরা বিচ্ছিন্নই হয়ে গেছি, একত্রে হতে পারি। এটা ছিল আমার প্রথম দিকের আর কি বিষয়, মানে তার তার দিক থেকে পাওয়া প্রপোজাল। আচ্ছা, আপনি কখন প্রথম প্রেমে পড়েছিলেন? প্রথম কখন এটা বলা মুশকিল, কিন্তু আসলে আহ অন্যরকম একটা অনুভূতি। শুধু এটুকু মনে হয় যে প্রকৃতি যখন মানুষের প্রতি সদয় হয়, তখনই আসলে তার ভিতরে ওই রকম অনুভূতি তৈরি হয়। তো যখন হয়েছিল আর কি, তখন আসলে আমি উপলব্ধি করেছিলাম। উম এই আর কি। আমি অ্যান্সারটা ডিপ্লোম্যাটিক ভাবে দিলাম, কারণ সময়টা আমি করলে আহ উল্লেখ করলে করতেই পারতাম, তবে কেন জানি করতে পারছি না, সরি। ঠিক আছে, সমস্যা নাই, আপনি আপনার মতো করেই বলবেন, আমরা সেভাবেই জানার চেষ্টা করব। রাফির জীবনে এই মুহূর্তে কি কেউ আছে ভালোবাসার? জি। সেই রিলেশন সম্পর্কে একটু আমাদের কিভাবে শুরু হলো? তার সাথে আমার ইন্ট্রোডিউসটা সোশ্যাল মিডিয়ার বদৌলতে। তো তার সাথে আমার অনেক কথাবার্তা হতো। তো প্রাইমারি কনভারসেশনটা এরকম ছিল যে সে কিছু জিজ্ঞেস না করলে আমি কিছু বলতাম না। এমনও হতো সে আমাকে 100-200টা টেক্সট করেছে, আমি হয়তো বা তার মধ্যে দু একটা হয়তো অ্যান্সার করেছি, এরকম। তো প্রথম 1-2 বছর সে খুবই আহ নিঃসঙ্গ, বা একটা কি বলবো এটাকে, মানে সে
একটা দ্বিধায় ভুগতো যে আদৌ কি আমি তাকে গ্রহণ করব কিনা, বা সে আদৌ আমার সান্নিধ্যে আসতে পারবে কিনা, এটা নিয়ে সে খুব একটা হতাশায় ভুগতো। কিন্তু একটা সময় পর তার প্রতি আমার দুর্বলতা তৈরি হয়ে যায় ন্যাচারালি, এবং তারপর থেকে আমরা একে অপরের প্রতি সদয় এবং দুর্বল, এবং তারপর থেকেই জি আর কি আমাদের আপনার জার্নিটা শুরু। জি আপনার এই সম্পর্কের ব্যাপারে কি আপনার পরিবার অবগত আছে? উম অ্যাকচুয়ালি পরিবার যেহেতু আপনারা সেভাবে অবগত নেই, বিষয়টা কিন্তু সম্পর্কে তারা আপনার বুঝতে পরিবার পারে। জানে। মানে হ্যাঁ, বিষয়টা সম্পর্কে তারা অবগত, কিন্তু এই সম্পর্কের ব্যাপারে তারা পুরোপুরি অবগত নয়। কারণ আহ তারা জানে না যে আমি কার সাথে সম্পর্কে বিচরণ করছি বা আছি। শুধু জানে যে আমি হয়তো অ্যাফেয়ারে বিলং করছি। হয়তো আমার কনভারসেশনের ধরন দেখে তারা হয়তো আঁচ করতে পারে, এতটুকু। এটা নিয়ে পরিবার কি কখনো কোনো প্রতিক্রিয়া দেখায় যে আসলে কিরকম? কারণ হয় না একটা মানে না, আমাদের দেশে দেখা যায় যে পরিবার সবসময় তার বাচ্চাদের নিয়ে একটা আগ্রহ প্রকাশ করে, তার ছেলে ছেলে বা মেয়ে কার সঙ্গে মিশছে, কার সঙ্গে কথা বলছে, কি ধরনের কথা হচ্ছে। এই ক্ষেত্রে একটা কথা আছে, মানে আমার বলার আছে আর কি, সেটা হলো যে আমার পরিবারকে আমি প্রথমেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছি যে আমি এখানে ঠিক সেভাবেই জীবিকা নির্বাহ করব, যেখানে আমি কোনো অ- অকারণে বা অনৈতিকভাবে আমি আম, কোথাও অনিষ্ট বা কারোর সাথে কোনো কি বলবো, মানে আমাকে ওরকম মানে লাগামহীন উগ্র জীবনযাপনে তো আমি অভ্যস্ত নই। আমি খুব স্বাভাবিক এবং সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। তো সেই জায়গা থেকে আমি তাদেরকে আশ্বস্ত করে রেখেছি যে আমি যাই করি না কেন সেটাতে অবশ্যই খুব স্বাভাবিক একটা ব্যাপার থাকবে, সেটাতে আমার পরিবারের উপর কোনো প্রকার আঁচড় আমি আসতে দেব না। আর যদি মানুষ এরকম ভাবে বলে, তো তাদেরও তো বলা উচিত। আমার পরিবার বর্গের যারা আছে পরিবার সদস্য, তারাও তো জানে যে আসলে আমি কেমন, বা ব্যক্তি হিসেবে কেমন, আমি কি করছি, আমার আহ অ্যাকচুয়ালি আমার আহ জীবনযাপনের ধরনটা কি, বা আমি আদৌ খারাপ করছি কিনা, এটা তো তারা সেই বিষয়ে তারা অবগত আছেন। সো এই জন্য আসলে তারা সেভাবে প্রতিক্রিয়া দেখায় না, তারা এই ক্ষেত্রে নিশ্চুপ। জি, আমি একটু জানতে চাইবো যে আপনি তো এখন একটা সম্পর্কে আছেন এবং আপনি বলছিলেন যে আপনি ধার্মিক, ধর্মটাকেও বিশ্বাস করেন। তো এই যে সম্পর্কটা, সমকামী সম্পর্ক আবার ধর্ম, এই দুইটা বিষয়কে আপনি কিভাবে মেনটেন করেন, কিভাবে দেখেন? প্রথমত আমরা হচ্ছে কিন্তু ধর্মের ঊর্ধ্বে কখনোই যেতে পারবো না। আমি যেটা বিশ্বাস করি যে ধর্মীয় অনুভূতির ঊর্ধ্বে আমরা কখনোই যেতে পারি না। যদিও মানুষের বাক স্বাধীনতা আছে, এখন এক একজন এক এক রকম ভাবে মতবাদ প্রকাশ করতেই পারে, যেহেতু আমি ধর্মকে অবশ্যই মানি বা বিশ্বাস করি, তো সেই ক্ষেত্রে ধর্মটাকে অবশ্যই আমি প্রাধান্য দিই। আর সম্পর্কের যে ব্যাপারটা, এই ক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলি যে কোনো মানুষই আসলে তার মানে মানসিক বা মানে মানবিক যে উপলব্ধি বা তার যে উপলব্ধি ক্ষমতা, এটার বাইরে সে বেরোতে পারবে না, এটার উদ্দেশ্যে না। তো সুতরাং সম্পর্কের বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসটা দুই রকম, এই দুইটাকে একত্রিত করা আসলে বোকামি হয়। সো আমি মনে করি যে সম্পর্ক সম্পর্কর জায়গায়, ধর্ম ধর্মর জায়গায়, সেটাকে সেভাবেই মেনটেন করা উচিত। জি, অবশ্যই আসলে ধর্মকে ধর্মের জায়গায় রেখে যদি মানুষকে তার মতো করে বাঁচতে দেয় তাহলে ধর্মও সুন্দর, মানুষের জীবনগুলোও সুন্দর হয়। তো রাফি, আমরা এই মুহূর্তে কিছু কমেন্ট নিব। আমরা অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে চলে আসছে, এই মুহূর্তে কিছু কমেন্ট আমাদের আসছে, আমরা কমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করব। আহ কাজী নিশ্চয়ই। রিয়াদ লিখেছেন শুভকামনা রইল। তারপরে স্বর্ণদীপ বিশ্বাস, তিনি লাভ রিয়াক্ট দেখিয়েছেন, তা আপনার প্রতি ভালোবাসা রইলো। তারপরে হচ্ছে রাফসান রাফি, তিনি লিখেছেন আমি একটা কথা জানতে চাই, আজকের অতিথি কি ধার্মিক বা ধর্মীয় বিশ্বাসের অনুসারী কিনা। তো তিনি আমাদের আজকের অতিথি, তিনি তার জায়গা থেকে তার অবস্থান বর্ণনা করেছেন, তো অবশ্যই তিনি ধর্মকে বিশ্বাস করেন এবং ধর্মকে প্রাধান্য দেন। হিমু লিখেছেন সাথে থাকবেন, শুনতে থাকবেন নিয়মিত, আমরা এখন থেকেই করব। আর ও না কে, আসলে নামটা একটু ভেঙে দিছে, তো উচ্চারণ করাটা কঠিন হয়ে গেছে আমার জন্য আসলে। আমি দর্শকদের কাছে ক্ষমা চাইছি যে আসলে আমি ইংরেজিতে একটু দুর্বল, তো এত ভাঙা নাম আমার পক্ষে হয়তো উচ্চারণ করা সম্ভব হয়নি, বা ভুল বলেছি। তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি লিখেছেন হোয়াট
তো আসলে তিনি আপনার ঘটনা শুনে অবাক হয়ে গেছেন। তারপরে না নাস্তিক নাস্তিক তার প্রশ্নটা নেওয়া হয়েছিল। স্নিগ্ধ সকাল তিনি লিখেছেন, আপনার চোখটা কি ঠিক হয়েছে? তো আপনার চোখে যে অ্যাসিড দেওয়া হয়েছিল সেই সম্পর্কে স্নিগ্ধ সকাল জানতে চেয়েছে যে আপনার চোখটা এখন ঠিক আছে কিনা। তারপরে না নাস্তিক না আস্তিক তিনি লিখেছেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো সমকামিতা হারাম, তাহলে ধর্ম ধর্মের জায়গায় কিভাবে থাকে। কমেন্ট গুলো আমরা নিলাম। অতিথি, আপনি হয়তো আমাদের কমেন্ট গুলো পড়েছেন, তো এই জায়গা থেকে আপনার দুটো প্রশ্ন আপনার কাছে এসেছে। হলো আপনার চোখ এখনো ঠিক আছে। হুম, আচ্ছা। আমার চোখটা এখনো পুরোপুরি ঠিক হয়নি এবং এটা কখনো পুরোপুরি ঠিক হবেও না। ফর্মিক অ্যাসিডের প্রভাবে আমার চোখের সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, যে কারণে আমি ওই চোখ দিয়ে রেডিশ, ইয়েলোইশ, ব্লুইশ এরকম দেখতে পাই বা ব্লারিশ টাইপ দেখতে পাই। আর একজন জিজ্ঞেস করেছেন যে সম্পর্ক বা ধর্মীয় অনুভূতি নিয়ে, যে আমি সম্পর্কে বিশ্বাসী আবার ধর্মীয় বিশ্বাসী, তাহলে ধর্মীয় অনুভূতি কিভাবে ঠিক থাকে? এবং আস্তিক না নাস্তিক তিনি লিখেছিলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো সমকামিতা হারাম, তাহলে ধর্ম ধর্মের জায়গায় কিভাবে থাকে। এটা একটু ডিসপ্লে করা হোক। তো এই প্রশ্নটার উত্তরে আপনি কি বলবেন? এই প্রশ্নটার উত্তর অবশ্যই আমি বলবো যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা হারাম, সেটা আপনিও জানেন, তাহলে এই প্ল্যাটফর্মে আপনি এসে কি করছেন? তাহলে তো এই প্ল্যাটফর্মে আপনার বিচরণ করাই ঠিক না, এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েটই করা উচিত না। তো যিনি এই প্রশ্নটা করেছেন আমি তার কাছে প্রশ্ন করলাম, তাহলে আপনি যদি আহ প্রশ্নের উত্তর দিতে পারেন রাফি, তাহলে তো। আমি আপনাকে একটু প্রশ্নটার সংক্ষিপ্ত করে বলতে চাই যে আসলে আহ, আমাদের যুদ্ধটাই কিন্তু সেই ধর্মের কাছে যে কেন আমাদের অস্তিত্বটা ঠিক নয়, যেহেতু স্রষ্টা আমাদেরকে এই ক্ষেত্রে সৃষ্টি করেছেন, এই ক্ষেত্রে প্রকৃতি আমাদেরকে। এই ক্ষেত্রে আমার অভিব্যক্তিটা এরকম হবে যে আসলে আমরা আমাদের অনুভূতির কাছে অসহায়, কিন্তু আমাদের রিলিজিয়ন মানে ধর্ম যেটা, সেটার কাছে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ হয়ে থাকি। তো এই জায়গাটা আসলে আমাদের কারোরই কনফিডেন্স নেই বলার মতো। শুধু এইটুকু বলতে পারি যে প্রকৃতিগতভাবে এই বিষয়টাতে আমরা মানে আবদ্ধ বা সীমাবদ্ধ। তো সেই জায়গা থেকে হয়তোবা দুই জায়গাটাকে দুই রকম ভাবে মেনটেন করতে হচ্ছে সর্বদাই, এবং এক জায়গায় আমরা সবসময় প্রশ্নের মানে সম্মুখীন হয়ে যাচ্ছি বা রয়েছি আর কি সবসময়। রাফি, আমি জানতে চাইবো আপনার সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? খুবই সাধারণ একটা মানে পরিকল্পনা রয়েছে। দুজনেই একসাথে কর্মজীবন মানে কর্মজীবনে আসলে আহ, এখন কি হবে বলতে পারছি না। তবে চেষ্টা করব যে যেখানেই থাকি একসাথে থাকার, এবং এক ছাদের তলায় দুজনের একটা ছোটখাটো আহ আবাসস্থল হবে এবং সেখানে আমরা নিজেদের মতো করে বিচরণ করতে পারবো। প্রতিদিন আমরাও কর্মব্যস্ততার পরে আমরাও একত্র হবো। আমরাও আশা করছি আপনার স্বপ্নটা পূরণ হোক। তবে একটা প্রশ্ন আমার মনে জাগলো, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি আপনাকে জানতে চাইবো, যদি আপনি উত্তরটা দেন, যদি সম্ভব হয় অবশ্যই নিশ্চয়ই। দিবেন। তো এই যে আপনি বলছিলেন যে আপনারা দুজন এক ছাদের নিচে থাকবেন, তো এই জায়গাটায় কিন্তু আসলে আমাদের দর্শক যে প্রশ্নটা করেছিল, আমার প্রশ্নটার মধ্যে একটু প্রশ্নটা জাগলো আমার মনে, যে এই যে যে ধর্মটাকে আপনি বাদ দিতে পারবেন না, কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা যদি আপনি কখনো বাস্তবায়ন করতে চান, তখন কিন্তু ধর্মের বিধান রয়েছে আপনাকে হত্যা করা বা আপনাকে সমাজচ্যুত করা, এই ধরনের একটা বিধান রয়েছে। তাহলে তখন কিন্তু আপনাকে আসলে দুইটা জিনিসের মধ্যে একটা বাঁচতে হয়, আপনার প্রিয় মানুষ, আপনার স্বপ্ন বা আপনার ধর্ম। তো আসলে এই জায়গা থেকে আপনি ধর্ম এবং আপনার সম্পর্কটাকে কিভাবে অ্যাডজাস্ট করবেন? আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই আমার চিন্তা ভাবনা বা আমার যে অনুভূতি সেটা আমি ব্যক্ত করছি। প্রথমত আমি সোসাইটি যেটা বর্তমান আমি যে সোসাইটিতে বিচরণ করছি এই সোসাইটিকে আমি মানি না। আমি শুরু থেকে বলে আসছি এই সোসাইটিকে মানি না, কারণ এই সোসাইটির রুলস হচ্ছে মানুষকে সবসময় খারাপভাবে প্রভাবিত করা হয়। মানুষ কখনো এই সোসাইটিতে থেকে ন্যায় বিচার বা ন্যায় কোনো কিছু পায় না, আর যেমন আমিও পাইনি। তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলি যে মানুষের দ্বারা সোসাইটি তৈরি হয়েছে, সোসাইটির দ্বারা মানুষ তৈরি হয়নি। তো সেই জন্য আমি সোসাইটিকে আসলে মানি না। আর ধর্মের বিষয়টা, ধর্মের ঊর্ধ্বে তো আমি কখনোই যেতে পারবো না, সম্ভব নয়। কিন্তু আমি আমার অনুভূতিটাকেও তো হত্যা করার ক্ষমতা আমার নেই। তো সেক্ষেত্রে অবশ্যই আমি ওই জায়গাতে সংঘবদ্ধ।
আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছি, তো আমাদের অনেকগুলো কমেন্ট আসছে, সেই কমেন্টের প্রেক্ষিতে হয়তো আমাদের আর একটু সময় লাগতে পারে, তো আমরা একটু সময়টা যেন আমাদের বাড়িয়ে দেওয়া হয় সেই জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমরা কিছু কমেন্ট আসছে, সেই কমেন্ট গুলো আমরা নিব। তুহিন শুধু আমার, আহ, তুমি শুধু আমার তিনি লিখেছেন, আপনার এই অনুষ্ঠান অনেক দিন পর শুনতে পেলাম। অবশ্যই আমরা একটু দীর্ঘ সময়ে বিরতিতে ছিলাম, আসলে নিজেদের কিছু সীমাবদ্ধতার কারণে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করতে পারিনি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এখন থেকে আমরা নিয়মিত করব, প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠানটি করার চেষ্টা করব। এবং আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ইউটিউব থেকে যারা শুনছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমাদের অনুষ্ঠানের নোটিফিকেশন গুলো আপনি খুব দ্রুত সবার আগে পেয়ে যান। তারপর লিখেছে লাভান ব্রাত নেহাল। তিনি লিখেছেন, আমি জানতে চাই কেন সেই ধর্মের মানুষেরা আমাদের হত্যা করতে চায়, যেখানে আমরা তাদের কারো ক্ষতি করছি না? কেন তারা জোর করে সব চাপানোর চেষ্টা করছে? অবশ্যই ধর্মীয় জায়গা থেকে আমরা আমাদের সবার মনে একটা প্রশ্ন, যে আমরা কখনো কারো ক্ষতি করি না, তারপরে কেন ধর্মটা আমাদের উপর জোর করে চাপিয়ে দেয়া হয়, এই বিধানটা? আমরাও যারা ধর্ম বিশ্বাস করে অবশ্যই তারা চায় ধর্ম মানতে, কিন্তু যখন তার নিজের জীবন, নিজের সত্তা, নিজের প্রিয় মানুষকে নিয়ে চলার চেষ্টা করে বা চলার প্রশ্ন চলে আসে, তখন আসলে সে ধর্মটাকে এবং সেই সম্পর্কটাকে অ্যাডজাস্ট করতে পারে না। অনেক সময় দেখা যায় বাধ্য হয়ে সে একটা ফেক লাইফ লিড করে, অথবা বাধ্য হয়ে সে ধর্মটা থেকে দূরে সরে যায়। তো এটা আসলে একটা সমাধান প্রয়োজন। তারপর রাফসান রাফি লিখেছেন, সমকামিতা শুধু হারাম নয়, শাস্তিযোগ্য অপরাধ, এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনি যদি ধার্মিক হন তাহলে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করছেন কেন? আপনি কি স্বেচ্ছায় মৃত্যুদণ্ড মেনে নিতে চান, বা আপনার মৃত্যুদণ্ডের বিধান রয়েছে এমন ধর্ম নিয়ে গর্ব করা যৌক্তিক? আসলে আমরাও চাই প্রশ্নগুলো জটিল, এবং কারণ প্রত্যেকটা ধর্মটা আসলে পৃথিবী থেকে বিলুপ্তি করার মতন কোনো বিষয় নেই যে সেটা দিয়ে ধর্ম বিলুপ্ত করা যায়। তারপরে যেন মানুষ সহনশীল হয়, মানুষ যেন মানুষের সত্তাটাকে বোঝার চেষ্টা করে যে এটা প্রকৃতি থেকে এসেছে, মানুষের কোনো হাত নেই। তো সে যদি চায়, তাকে পছন্দ নাই করতে পারে, একজন সমকামীকে একজন স্ট্রেট মানুষ পছন্দ নাই করতে পারে, কিন্তু তাকে তার মতো করে বাঁচতে দেওয়া উচিত। যদি সেই সহনশীলতার মনোভাবটা তার তৈরি হয়, তাহলে হয়তো প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে সমাজে চলতে পারে। হিমু তিনি লিখেছেন, ধর্ম মানলে আপনাকে সমকামীদের ধর্ম পাথর ছুঁড়ে মারার নিয়ম তৈরি করে রেখেছে, তাহলে দুই জায়গায় না মানলেও তো আপনার ধর্ম পালন ও বিশ্বাস কোনোটাই কার্যকরী নয়। এটা আসলেই আপনি ঠিক বলেছেন অবশ্যই, কারণ ধর্মে এমন, বিশেষ করে ইসলাম ধর্মটা এমন ভাবে বলা হয়েছে, ইসলাম ধর্মে যদি কোনো একটা বিধান আপনি অবমাননা করেন তাহলে আপনি আর ধার্মিক থাকবেন না, এবং সেটা আপনার সত্তাটাকে আপনি স্বীকার করলে সেটাতেও ভুল, আপনি সেভাবে চলতে গেলেও ভুল। কারণ ধর্মে যেহেতু নিষেধ করা হয়েছে এবং আপনাকে হত্যার বিধান দেওয়া হয়েছে, তো আপনি যদি আপনার জীবনটাকে, আপনার সত্তাটাকে মেনে চলতে চান, তাহলে আপনি ধার্মিক দাবি করলেও আসলে আপনি ধার্মিক নয়। তারপরে তুমি শুধু আমার, তিনি লিখেছেন, অবিরাম ভালোবাসা রইলো আপনার প্রতি। আপনার প্রতি ভালোবাসা রইলো। আমাদের প্রোগ্রামটি নিয়মিত শুনবেন, এবং সবাইকে অনুরোধ থাকবে আমাদের অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত গুলো জানাবেন। এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আপনাদের জীবনের গল্প বা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনার ফেসবুকের সার্চ বারে গিয়ে লিখতে হবে হোমোফোবিয়া দমন কমিশন হোদক, লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো সময় আপনারা আপনার সঙ্গে অনুষ্ঠান করতে প্রস্তুত আছি। এবং এই অনুষ্ঠানটি পরবর্তীতে প্রচার করা হবে নবদিগন্ত ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউবের যত দর্শক শ্রোতা রয়েছেন, অবশ্যই আপনারাও চাইলে আপনার জীবনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, কিংবা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। হোদক সবসময় আপনার পাশে আছে, আপনার কথা শুনতে আগ্রহী, আপনার কথা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য হোদক সর্বদা সচেষ্ট। তো আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে যোগাযোগের লিংক দেওয়া রয়েছে, অথবা আপনার ফেসবুকের সার্চ বারে গিয়ে লিখতে পারেন হোমোফোবিয়া দমন কমিশন হোদক, লিখে সার্চ দিলে আমাদের পেজটি পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারপরে আমাদের আরেকটি কমেন্ট আসছে, রাফসান রাফি তিনি লিখেছেন, ধর্ম মনে করে এসব অপ্রাকৃতিক, এবং আমেরিকা ইহুদিদের সংস্কৃতি, শয়তান এসব পড়ায়। অবশ্যই ধর্মীয় জায়গা থেকে এই সমস্যাগুলোর সমাধান অবশ্যই প্রয়োজন, কারণ প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, তাকে যেন তার মতো করে বাঁচতে দেয়, সেটা ধর্ম হোক, সমাজ হোক, বা রাষ্ট্র হোক। প্রত্যেকের বিবেক দিয়ে বিবেচনা করা উচিত আসলে মানুষটা যে আচরণ করছে বা তার মধ্যে যে সত্তাটা, সেটা কি সে নিজে থেকে নিয়ে আসছে, নাকি সে প্রকৃত হতে। তো যেহেতু স্বাস্থ্য সংস্থা, চিকিৎসা বিজ্ঞান এটাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যেটা প্রাকৃতিক বিষয়, তা আসলে এর যখন চিকিৎসা নেই, তো এটাকে মেনে নিতে হবে, এটা চরম সত্য।
কারণ এটা জন্মগতভাবেই মানুষ আসে, এটা কখনো মানুষ ইচ্ছা করে তৈরি করে না। কারণ সমাজে কেউই চায় না যে তাকে কেউ হেনস্থা করুক, এমন কোনো আচরণ সে কখনোই করতে চায় না যার জন্য সমাজ তাকে ঘৃণা করুক, তার বন্ধু আত্মীয় স্বজন পরিবার সবাই তাকে ঘৃণা করুক। তো এই বিষয়টা আসলে আমাদের বোঝা উচিত। যে রাফি, আপনার জন্য অনেকগুলো কথা আসছে, এই প্রেক্ষিতে আপনার কি কিছু বলা আছে? উম আমি শুধু এটুকুই বলবো যে ধর্মীয় অনুভূতির বাইরে গিয়ে আপনাকে চিন্তা করতে শিখতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এরকম চিন্তা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার তো এই প্ল্যাটফর্মেই বিচরণ করার মানে দরকার নেই। কিন্তু আপনারা কিন্তু এখানেও বিচরণ করছেন, সেই চিন্তা আপনারাও মশগুল, তাহলে সেই ক্ষেত্রে আমাকে তো এইভাবে প্রশ্ন করে প্রভাবিত করার কোনো মানে হয় না, এটা বেসলেস হয়ে যায়। তো আর কি, জাস্ট এইটুকুই বলা ছিল আমার। মানে এটা অযৌক্তিক, এই প্রশ্নগুলা, কিছু কিছু প্রশ্ন আছে। আপনি নিজেও রিলিজিয়ন কনসিয়াস, কিন্তু তারপরে এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে বসে যথেষ্ট প্রকার যৌন কেন্দ্রিক চিন্তা ভাবনা পোষণ করছেন, মানুষের সাথে সংঘবদ্ধভাবে মানে তার সাথে মেশার চেষ্টা করছেন বা তার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার কথাটা অবশ্যই আহ এরকমই থাকবে যে আপনার অনুভূতিটাকে বিসর্জন দিয়ে তাহলে আপনার পাক পবিত্র হওয়ার চেষ্টা করেন যদি পারেন। আর যদি সেটা না পারেন তাহলে এই ধরনের অযৌক্তিক প্রশ্ন করা থেকে বিরত থাকুন। ব্যাস। প্রিয় দর্শক শ্রোতা, আজকের অতিথি তিনি তার জায়গা থেকে তার মতামত ব্যক্ত করেছেন। অবশ্যই প্রত্যেকের নিজস্ব মতামত করার অধিকার রয়েছে, সে সেটা বলতেই পারে। আপনারাও আপনাদের জায়গা থেকে অবশ্যই যেটা ঠিক সেটাই করবেন, এটাই আশা করি। এবং আপনাদের সবার জানার জন্য বলতে বলতে যত তো সমাজে যে ধর্মের সমকামিতা একেবারে নিষিদ্ধ থাকলেও কিন্তু যারা ইন্টারসেক্স তাদের ক্ষেত্রে কিছু বৈধতা রয়েছে, সেক্ষেত্রেও কিছু জটিলতা রয়েছে। কারণ সেখানেও কিছু বিচার করা হয় যে যারা ইন্টারসেক্স থাকে তো তাদের আসলে বাহ্যিক দিকটা যদি পুরুষের মতো দেখতে হয়, তাকে পুরুষের মতো আচরণ করতে হবে। তো এমনটা হতে পারে যাকে দেখতে পুরুষের মতো কিন্তু আসলে সে ভিতরে নারীদের সত্তা পোষণ করে, সেক্ষেত্রেও কিন্তু তার একটা বাধা রয়েছে। তো আসলে প্রত্যেকটা জায়গায় অবহেলিত যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাধা রয়েছে। তো এই বিষয়গুলো আসলে সমাধানের প্রয়োজন। এটা আশা করি খুব দ্রুতই সমাধান করার চেষ্টা করবে সবাই। কারণ প্রত্যেকটা মানুষের যে চিন্তা চেতনা, সেই জায়গাটাকে যে আমরা যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারি না, ঠিক একইভাবে কিন্তু ধর্ম এমন কোনো কঠিন ব্যবস্থা নিতে পারে না যেটা আমার বিকাশে বা আমার জীবন চলার পথে আমাকে বাধাগ্রস্ত করে। তো এই জায়গা থেকে আসলেই আমাদের বেরোনো উচিত। আমরা সব শেষ কিছু কমেন্ট নিব, তার পরবর্তীতে আমাদের অনুষ্ঠানের সময় শেষ। তো আমরা এই কমেন্ট গুলো নেওয়ার পর আর কোনো কমেন্ট নিতে পারবো না, তার জন্য দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে পরবর্তীতে আপনাদের কমেন্ট গুলো আমরা পরবর্তী অনুষ্ঠানে প্রচার করার চেষ্টা করব। রাফসান রাফি তিনি লিখেছেন, আফসোস আজকের অতিথি জীবনে এত ট্র্যাজেডি, তারপরেও উনি লজ্জায় ধর্ম নিয়ে বড় গলায় কথা বলছেন, লজ্জা আপনার জন্য। আহ রাফসান রাফি তিনি আরো লিখেছেন, আপনাকে কে বলেছে আমরা রিলিজিয়াস কনসিয়াস? এলভান, আচ্ছা, রাফসান রাফি তিনি আরো লিখেছেন, অতিথি আপনি নিজে পাক পবিত্র হন। এটা আসলে দর্শকদের একান্তই ব্যক্তিগত মতামত। রাফসান রাফি তিনি আরো লিখেছেন, হিমু আজকের গেস্ট মগা। যাই হোক, তিনি দর্শকদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা মতামত করবেন, তবে এমন কোনো শব্দ ব্যবহার করবেন না যে শব্দগুলো এখানে ব্যবহার করলে কারো অনুভূতিতে আঘাত লাগে। তো তারপরে হিমু লিখেছেন, এখানে আছি কারণ আমি বিশ্বাস করি না, কারণ ধর্ম মানুষের তৈরি। আপনার ধারণা ভুল, যারা এই কমেন্টগুলি করেছে তারা ধর্ম বিশ্বাস করে না। যে আসলে হিমু, এখানে বিশ্বাস অবিশ্বাস প্রত্যেকের নিজের ব্যাপার, আমরা এই ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলতে চাই না, তবে আমরা চাই আমাদের যেখানে ধর্ম আটকে রেখেছে সেই জায়গা থেকে যেন আমাদের পরিত্রাণ দেয়। তারপরে লাবান ব্রাতন নেহাল লিখেছেন, উনি এক একবার এক এক কথা বলে। যাই হোক, আমাদের অতিথি তার জায়গা থেকে তার যে চিন্তাগুলা রয়েছে সেইগুলা তিনি বলার চেষ্টা করেছেন। এটা তার একান্তই ব্যক্তিগত মতামত, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের মতো করে বিশ্বাস করুন, প্রত্যেকের বিশ্বাসটা ভিন্ন। আহ হিমু, আজকে অনুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, অলরেডি আমরা 4 মিনিট পার করে ফেলছি অতিরিক্ত সময়। তো আজকে প্রোগ্রামে আসার পর আপনার অনুভূতিটা কেমন? দুঃখিত দর্শক, রাফি আজকে আমাদের থেকে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেছে, আশা করি খুব দ্রুত আমাদের কাছে ফিরে আসবে। আহ
রাফি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, পাচ্ছি। দুঃখিত, আসলে আমার এখানে নেট বাফারিং করছিল। জি। রাফি, আজকে আমাদের অনুষ্ঠানে আসার পরে আপনার অনুভূতি কি রকম? উম, আমি বেশ উচ্ছ্বাসিত ছিলাম, এখনো সেই অনুভূতি ব্যক্ত করছি। আমার বেশ ভালো লেগেছে এখানে যুক্ত হতে পেরে, আর আপনার এই প্ল্যাটফর্মে বা এই লাইভে এসে আসলে কথা বলতে পেরে বেশ ভালোই লেগেছে। যে আমাদের প্রোগ্রাম সম্পর্কে আপনি আপনার কিছু বলার আছে? নিশ্চয়ই, আমি চাই এ ধরনের প্রোগ্রাম গুলো আসলে প- আহ, খুব বড়, মানে এই পরিসরে খুব কি বলবো, মানে যথাযথভাবে প্রচার হোক এবং মানুষের কাছে এই কথাগুলো পৌঁছাক, বা তারা এইখান থেকে আসলে তাদের প্রতিক্রিয়া বা অনুভূতি সম্পর্কে জানতে পারুক। এটা অবশ্যই দরকার আছে, প্রয়োজন আছে। তাতে মানুষের মানসিকভাবে যে মানে জানা বোঝার যে ত্রুটি, এটা কিছুটা হলেও আহ একটা কি বলবো, অনুষ্ঠানের পরিশেষে সমাধান। রাফি, আপনার কি ধর্ম, রাষ্ট্র, সমাজ বা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? ধর্ম, রাষ্ট্র, আমাদের আহ, সমাজ ব্যবস্থা সবকিছুর আহ, প্রেক্ষিতে আমি যেটা বলবো, যারা এখানে বিচরণ করছেন বা যারা করেন না, তাদেরকে অবশ্যই একটা কথাই বলি যে সবার আগে নিজেকে মানবিকভাবে চিন্তা করে দেখবেন। তারপর সোসাইটি, রিলিজিয়ন বা মানে নিজের যে আহ, মতবাদ, সেসব নিয়ে চিন্তা করা উচিত। আপনি একজন মানুষ হিসেবে আপনার দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা অবশ্যই মানবিক হওয়া দরকার। মানুষের প্রতি মানুষের পারস্পরিক যে শ্রদ্ধা, যে স্বাভাবিক চিন্তা চেতনা, এটা 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 খুব বেশি জরুরি। তারপর আসলে ধর্ম, রাষ্ট্র ইত্যাদি এগুলো নিয়ে ভাবা দরকার। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাফি, আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার মূল্যবান সময়টা আমাদের দিয়েছেন এবং আপনার জীবনের গল্প বলেছেন। আশা করি আমাদের দর্শক যারা আছেন আপনার জীবন থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাথে থাকবেন, আমাদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, মতামত জানাবেন অবশ্যই। কিছু কমেন্ট আজকে আমরা লাস্টের দিকে পেয়েছি, যেটা আসলে আপনারা হয়তো আপনাদের কথাগুলো বলেছেন, তবে আমরা আশা করব আপনাদের সেই কমেন্ট গুলা আরো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। এমন কোনো কথা আপনারা এভাবে লিখবেন না যেটা কখনো আপনার আচরণটাকে প্রকাশ করে, যে আসলে আপনার আচরণটা কিরকম, এবং সেটা যেন দর্শক অতিথি যিনি আসেন তিনিও যেন আপনার কমেন্টটা পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আন্তরিকভাবে দুঃখিত যে কিছু কমেন্ট গুলা খুব কড়াভাবে এসেছিল। তো আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আসলে নমনীয় ভাবে মতামত গুলো দেওয়ার চেষ্টা করবেন। আহ আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীতে আবার কোনো অতিথির সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি রবি। শুভরাত্রি।